ভবিষ্যতের বাংলাদেশে একটি অদ্ভুত নিয়ম প্রচলিত হতে যাচ্ছে। জন্মের বিনিময়ে মৃত্যু কিংবা মৃত্যুর বিনিময়ে জন্ম। বুঝতে পারেননি তাই না? চলুন বুঝিয়ে বলা যাক। ধরুন একটি শিশুর জন্ম হবে, তবে সেই জন্মের বিনিময়ে তাকে নিশ্চিত করতে হবে তার পরিবারের কেউ না কেউ মারা গিয়েছে। হতে পারে সেটা তার দাদা, দাদি, বাবা, মা কিংবা যে কেউ। যদি কেউ পরিবারের মারা না যায় তবে তার বাবা মাকে খুব চড়া দামে আয়ু কিনে নিতে হবে। আর সেই আয়ুর দামও কিন্তু 2 কোটি, 3 কোটি, 4 কোটি কিংবা আরো বেশি। আবার আয়ু যার তার কাছ থেকে কেনা যাবে না। আয়ু কিনতে হলেও সেই লোকের শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কি ভাবছেন আমি পাগলের প্রলাপ বকছি? আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু সত্যি কথা বলছি। আমি যে সত্যি কথা বলছি তার প্রমাণ হচ্ছে মশিউল আলমের লেখা প্রিসিলা বইটি। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে প্রিসিলা, লিখেছেন মশিউল আলম। তো এই গল্পের কাহিনী শুরু হয় 2035 সাল থেকে। 2035 সালে পৃথিবীতে একটি নিয়ম প্রণীত হয় যার নাম হচ্ছে মানব প্রজনন নিয়ন্ত্রণ আইন, যার মূল কথা হচ্ছে একটি জন্মের বিনিময়ে একটি মৃত্যু। অর্থাৎ কেউ একজন জন্ম নিবে, কিন্তু তার জন্মের বিনিময়ে আরেকজনকে তার জীবনটা দিয়ে দিতে হবে। এবং এই আইনটা 2035 সালে প্রণীত হলেও এর পুরোপুরি কার্যকর আমরা 2050 সালে এসে দেখতে পাই। এবং এখান থেকে মূলত গল্প শুরু হয়। 2050 সালে আমরা রাসেল আর প্রিসিলা দম্পতিকে দেখতে পাই, যারা একটি বাচ্চা নিতে চাচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা বাচ্চা নিতে পারছে না, কারণ বাচ্চা নেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। আবার তাদের পরিবারের কেউ মারাও যাচ্ছে না যে তারা বাচ্চা নিবে। এই যে প্রিসিলার শাশুড়ি, যে খুব শক্ত সামর্থ্য, যাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না সে মারা যাবে। তো এদিক দিয়ে প্রিসিলার আসলে এই রকম কোনো সম্ভাবনা নেই যে পরিবার থেকে কেউ একজন উইল করে যাবে। আবার প্রিসিলার কিন্তু এখানে আবার প্রতিপক্ষ আছে, রাসেলের ভাই পাবেল। তারও কিন্তু বাচ্চা হচ্ছে না, তার বউ চাচ্ছে একটা বাচ্চা হোক, মিলাও চাচ্ছে বাচ্চা হোক, কিন্তু তার শাশুড়ি ঠিক কাকে এই উইলটা করে দিবে, সেটা কি প্রিসিলাকে দিবে নাকি মিলাকে দিবে, এটা নিয়েও আসলে তাদের মধ্যে একটু সংশয় রয়েছে। এদিকে তার যে সে যে মারা যাবে তারও কোনো সম্ভাবনা আসলে নেই। তো যাই হোক, এদিক এখন আমরা দেখতে পাই যে সরকার যে এই আইনগুলো পালন করছে, এই নিয়মগুলো প্রণয়ন করছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষদের জন্য, উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য এরকম কোনো নিয়ম নেই। তারা কিন্তু ইচ্ছে মতো 3-4টা করে বাচ্চা নিতে পারছে এবং তাদের মন চায় যখনই তখনই নিতে পারছে। শুধুমাত্র সাধারণ জনগণের ক্ষেত্রে এই নিয়ম পালন করা হয়েছে। এবং যখনই এই নিয়মের কেউ বিরোধিতা করেছে বা এটা নিয়ে কেউ মিছিল মিটিং করেছে, তখন সরকার খুব শক্ত হাতে তাদেরকে দমন করেছে, তাদেরকে ব্রাশ ফায়ার করেছে, মানে তাদেরকে যেভাবে পেরেছে মেরে ফেলেছে। এটা আসলে তাদেরই লাভ, কারণ তারা চাচ্ছে যত বেশি মানুষ মারা যেতে পারে, যত বেশি পৃথিবীর জনসংখ্যা কমতে পারে। তো এই কারণে আসলে কেউ মিটিং মিছিল করার সাহসও দেখায় না। যখনই দেখিয়েছে তখনই নিশ্চিত মৃত্যুবরণ করতে হয়েছে এরকম। আমাদের প্রিসিলা আসলে স্বপ্ন দেখে যে কোনো একজন বৃদ্ধ হয়তো তার বাসার সামনে আসবে, এসে তাকে বলবে যে আমার জীবনের বিনিময়ে তুমি এই বাচ্চাটাকে পাবে, তুমি কনসিভ করতে পারবে, তুমি একটা বাচ্চা পাবে। এবং সেই বৃদ্ধ সত্যিকার অর্থে একদিন তার জীবনে আসে, এরকম সে স্বপ্ন সে প্রায়ই দেখে। আসলে তার এই স্বপ্ন বাস্তবায়ন হয় না, এবং যার কারণে সে মনে মনে আসলে অনেক বেশি কষ্টে থাকে, বিক্ষিপ্ত থাকে। সে তার স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও সে আসলে মন থেকে সুখী হতে পারছে না, কারণ সে জানে তার সংসারে কোনো সুখ নেই। সেটা আমরা রাসেলের দিক থেকেও দেখতে পাই, সেটা আমরা প্রিসিলার দিক থেকেও দেখতে পাই। তো এখানে আমরা আবার রাসেলের সহকর্মী, প্রিসিলার সহকর্মীকে দেখতে পাই, যারা এই নিয়মের খুব বিরোধিতা করছে। এবং প্রিসিলার সহকর্মী তাকে হচ্ছে অদ্ভুত অদ্ভুত বুদ্ধি দিচ্ছে যে এভাবে এভাবে কনসিভ করা যায়, এবং তুমি চাইলে একে চিট করে আরেকজনের কাছে চলে যেতে পারো। এবং যখন তুমি আরেকজনের কাছে গিয়ে হচ্ছে বাচ্চা নিবে, তখন তুমি তার বিনিময়ে এই লোককে ফাঁসিয়ে দিতে পারো, এবং এই লোকের মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু তুমি তো বাচ্চা পাচ্ছ, এরকম একটা ব্যাপার। আবার রাসেলের সহকর্মী জামান তাকে বলছে যে সেও হচ্ছে বাচ্চা নিতে চায় এবং তার জন্য সে দ্বিতীয় বিয়ে করতে চায়, এরকম একটা ব্যাপার। এই বলতে বলতে যেহেতু যেহেতু হচ্ছে না, তাহলে দ্বিতীয় বিয়ে করবে, মানে এরকম তারা নানান রকম মানুষের মনের যে হচ্ছে নানান রকম খারাপ চিন্তা, সেটা লেখক এই বইতে ফুটিয়ে তুলেছেন। তো এটা আসলে খুব ডার্ক একটা বই, খুবই ডার্ক। এখানে আমরা দেখতে পাই খুব ভালো মানুষজনের মাথায়ও কিরকম খারাপ চিন্তা ভাবনা থাকতে পারে। তবে সেই খারাপটা আসলে সে সে খারাপ এই জন্য না, সেই খারাপটা এই জন্য যে
পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে ফেলছে, সমাজ তাকে খারাপ বানিয়ে ফেলছে, সরকারের আইন তাকে খারাপ বানিয়ে ফেলছে, এবং সে বাধ্য হয়ে নানান রকম কুচিন্তা ভাবনা করছে যাতে সে একটা বাচ্চা নিতে পারে। আর এই যে অসমতা তৈরি হয়েছে, সে অসমতাটা ঠিক করার জন্যই আসলে তাদের মাথায় নানান রকম চিন্তা ভাবনা আসছে। এখানে আমরা প্রিসিলাদের মনে দেখতে পাই যে তারা ভাবতে চায় না শাশুড়িকে মেরে ফেলবে, তবুও মাথার মধ্যে চিন্তা আসে তিনি যদি মরে যেত তাহলে তো আমি একটা বাচ্চা নিতে পারতাম। মিলা ভাবে যে শাশুড়িকে ঠিকঠাক মতো খাতির যত্ন করতে হবে যাতে তিনি মরে যাওয়ার আগে উইলটা তার নামে করে দিয়ে যায়। আচ্ছা, সে যদি মরেও যায় অতদিন পর্যন্ত কি আমি বাচ্চা নিতে পারবো? আমার বয়স কি অতদিন পর্যন্ত থাকবে? তার আগে কি তাকে মেরে ফেলা যায় না? এরকম নানান রকম চিন্তা ভাবনা আমরা দেখতে পাই। এই বইতে আসলে লেখক আমাদেরকে কিছু বাস্তব চিত্র দেখিয়েছেন যে স্বার্থের উপর আসলে আমরা ঠিক কি কি করতে পারি, এবং ভবিষ্যতে এইরকম নিয়ম আসলেও প্রচলন হতেও পারে। অসম্ভব বলে আসলে কোনো কথা এখানে নেই, কারণ যেই হারে পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে এবং যেই হারে সরকার নিজেদের মতো নিয়ম কানুন আসলে দিয়ে দিচ্ছে, তো এই বইতে আমরা দেখতে পাই সন্তান কিভাবে মায়ের মৃত্যু চাচ্ছে, মা কিভাবে ভয়ে থাকছে যে আমাকে বোধহয় এরা মেরে ফেলবে। একজন মা তার সন্তানের কাছে নিরাপদ নয়, একজন সন্তান তার মাকে সেই নিরাপত্তা দিতে পারছে না, এবং সে চাচ্ছে তবুও তার মায়ের মনে সেই ভয়টা ঢুকে যাচ্ছে। এবং মানুষজন বৃদ্ধ বয়সে এসে তাদের আয়ু বিক্রি করছে, সে সে টাকা দিয়ে তারা লাভবান হচ্ছে, হয়তো তার সন্তান লাভবান হচ্ছে বা কেউ লাভবান হচ্ছে। এই পুরো বইতে লেখক আসলে মানুষের মনের যে চিন্তা ভাবনা, যে খারাপ চিন্তা ভাবনা, সেগুলো ফুটিয়ে তুলেছেন, এবং সেই খারাপ চিন্তা ভাবনার সাথে কিভাবে একটি সমাজ জড়িয়ে থাকতে পারে, একটি দেশ জড়িয়ে থাকতে পারে, একটি রাজনৈতিক অবস্থা জড়িয়ে থাকতে পারে, এবং মানুষ না চাইলেও তার নিজের সন্তুষ্টির জন্য কতটা নিচে নামতে পারে সেই ব্যাপারগুলো লেখক এই বইতে ফুটিয়ে তুলেছেন। এবং সবশেষে এসে এই বইটার যে শেষ অংশ, আমি ভেবেছিলাম প্রিসিলার শাশুড়িকে হয়তো তারা মেরে ফেলবে, বা প্রিসিলার শাশুড়ি হয়তো মারা যাবে, বা কোনো কিছু একটা হবে, কিন্তু শেষটা যেভাবে হয়েছে সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, এবং শেষটা আমি ঠিকঠাক মতো হজম করতে পারিনি। আসলে আমার এত পরিমাণ খারাপ লেগেছে শেষটা পড়ে। তো সরকারের যে অদ্ভুত নিয়ম, ফাঁসি দেওয়া, মেরে ফেলা, তারপর হচ্ছে মানুষজন এই নিয়মের কোনোভাবে বিরোধিতা করতে পারছে না, স্বৈর শাসন করছে সরকার, আসলে বিরোধিতা করতে গেলেই তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে। এই চিত্রগুলো খুব কমন, আসলে এই চিত্রগুলো খুব কমন, পৃথিবীতেও কমন, সব জায়গায় কমন। এবং লেখক 2001 সালে বসে, এই বইটা 2001 সালে লেখা হয়েছে, লেখক 2001 সালে বসে এরকম ভবিষ্যৎ নিয়ে একটা সায়েন্স ফিকশন লিখেছেন, যেটা নিয়ে আরো অনেক বেশি আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি। বাংলাদেশে আসলে এরকম সায়েন্স ফিকশনের সংখ্যা খুবই কম, খুবই কম। এবং দেখা যাবে যে অনেক মানুষ এরকম চমৎকার একটি বই সম্পর্কে জানেও না। আমি নিজেও আসলে জানতাম না, আমি কারো একজনের রিভিউতে বইয়ের কাহিনী সংক্ষেপটা পড়েছিলাম, এবং পড়ার পর আমার খুব ইন্টারেস্টিং লাগে। তারপর আমি কি করি, এই বইটা উইশ লিস্টে রেখে দিই, এবং ফাইনালি আমি এই বইটা সংগ্রহ করি। তো এই বইটা আমি এক বসায় পড়ে শেষ করেছি। দুপুরবেলা পড়তে বসেছি, মানে এক বসায় পড়া শেষ হয়ে গেছে, কারণ এর পৃষ্ঠা সংখ্যা খুবই কম। তো এই বইটার মুদ্রিত মূল্য মাত্র 160 টাকা, অর্থাৎ আপনি এই বইটা কত 140 বা 150 এরকম দামে পেতে পারেন, বা আরো কমেও পেতে পারেন। এই বইটার পৃষ্ঠা সংখ্যা খুব একটা বেশি নয়, মাত্র 68 পৃষ্ঠা, মানে 69 পৃষ্ঠা। তো 69 পৃষ্ঠায় লেখক বর্তমানের অনেক অনেক হচ্ছে অনিয়ম, উচ্ছৃঙ্খলতা যেমন ফুটিয়ে তুলেছেন, তেমন তিনি যে ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা ভাবনা করেছেন, যেটা খানিকটা হলেও আমার কাছে বাস্তব মনে হয়েছে, এবং এরকম হতে পারে বলেও আমার কাছে সম্ভব মনে হয়েছে। তবে তিনি যেসব স্বৈর শাসনের জিনিসপত্র দেখিয়েছেন, মানুষের মনের যে ডার্ক জিনিসপত্র দেখিয়েছেন, সেই ব্যাপারগুলোর সাথে আমি পুরোপুরি একমত। এবং এই বইটা আমি আসলে সবাইকে সাজেস্ট করব যে মাত্র 150 টাকা খরচ করে আপনি যদি এত চমৎকার একটি বই পড়তে পারেন, তাহলে আপনি কেন পড়বেন না? এই বইটা পড়ে আপনার কোনোভাবে মনে হবে না যে আমি লস করেছি, আমার টাকা লস হয়েছে। আপনি কিছু না কিছু এই বইটা থেকে ভালো পাবেন, আপনার কিছু না কিছু ভালো লাগবে। হয়তো কারো কাছে এই বইটা খুব বেস্ট লাগতে পারে, কারো কাছে আহামরি লাগতে নাও পারে, কিন্তু এই বইটা পড়ে আপনার কোনো লস হবে না। এইটুকু আমি বলতে পারি, মানে এইটুকু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আমি এখন থেকে যখনই বই সাজেস্ট করব কাউকে, তখন অবশ্যই আমি এই বইটা লিস্টে রাখবো, এবং এই বছরে আমার পড়া সেরা বইগুলোর মধ্যে
এই বইটাও অন্যতম। এই বইটা আমি আসলে এখন থেকে সবাইকে সাজেস্ট করবো যে প্রিসিলাটা পড়ো। আমাদের নিজেদের মনের মধ্যে আমরা অনেক ভাবি না যে আমরা খুব ভালো, আমরা অনেক ভালো, আমাদের মনে কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, আমরা আমাদের পরিবারকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, অনেকে তাদের পার্টনারকে খুব ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু এই ভালোবাসার মধ্যেও না খুঁত থেকে যায়। আমরা আসলে নিখাদ ভাবে ভালোবাসতে পারি না যদি সেটা স্বার্থের উপর চলে আসে, এবং পরিস্থিতি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে আমরা চাইলেও ভালোবাসাটাকে ধরে রাখতে পারি না। তো লেখক আমাদেরকে আসলে এখানে রিয়েলিটি চেক দেয় আর কি। তো এই বইটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া দরকার, অনেক বেশি আলোচনা হওয়া দরকার। আপনারা যারা রিভিউটা দেখে বই কিনবেন, আমি আমি আশা করি যে কিনবেন, যারাই কিনবেন রিভিউ দেখে কিনেন বা অন্য কারো দেখে কিনেন বা যেভাবেই কিনেন, যারা পড়বেন অবশ্যই এই বইটা নিয়ে আপনাদের মতামত ফেসবুকের গ্রুপগুলোতে শেয়ার করবেন। কারণ হচ্ছে কি, আমরা যখন কেউ ভালো বইগুলো নিয়ে বারবার আলোচনা করি, মানে যখন ভালো ভালো রিভিউ আসে, ভালো ভালো আলোচনা হয়, তখন দেখবেন ওই বইটা অনেক পরিমাণে আরো বেশি পাঠকদের কাছে চলে যায়। তো একটা ভালো বই পাঠকদের কাছে যাওয়া খুব দরকার। একজন, দুইজন, তিনজন, চারজন মিলে এই কাজ করতে পারবে না, এটা অনেকে মিলে করতে পারবে, আর অনেকে মিলে করা উচিত। তো এই বইটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ, এই বইটার প্রোডাকশনে একটু ভুল আছে, মানে প্রোডাকশনে ভুল বলতে এই বইটাতে এক জায়গায় জামান রাসেলকে জামান বানিয়ে ফেলা হয়েছে, এবং আরেকটা জায়গায় এরকম নামকরণে হচ্ছে গোলমেলে করে ফেলা হয়েছে, দুইটা জায়গায়। বাদ বাকি এখানে আমি কোনো বানান ভুল পাইনি। এবং এই প্রচ্ছদটা কিন্তু অনেক কিছু বলে। এই যে অন্ধকার থেকে একটা মুখ বের হয়ে আসছে না, এই মুখটা আসলে প্রিসিলার। প্রিসিলা কেন অন্ধকারে ঢুকে গেছে এবং কেন শুধুমাত্র আমরা তার মুখ দেখতে পাচ্ছি, এই রহস্যটা আপনারা বই পড়লে জানতে পারবেন। এবং এই বইটার শেষটা আপনাকে চমকে না দিক, এই বইটার শেষটা আপনাকে খুবই দুঃখ দিবে। আমার মনে হয় এই বইটার শেষটা আপনি হয়তো মেনে নিতে পারবেন না। তো আমি আশা করি মাত্র 150 টাকা খরচ করে বা 150, 60 বা 140 যাই বলেন, এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। এখনই উইশ লিস্টে রেখে দিন। আমি বিশ্বাস করি এই বইটা পড়ে আপনি ঠকবেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। আল্লাহ হাফিজ।